আমি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তোমাদের বাঙালির ঐতিহ্যের ইতিহাস যদি শুনতে চাই, 52-এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যে বাঙালির সেই ভাষা আন্দোলনের যে 52 সালের ভাষা আন্দোলন, সেই বাঙালির ভাষা আন্দোলনের মধ্যেই ছিল এই মুক্তিযুদ্ধের চেতনা আর কি। এই আমাদের ভাষাকে তারা কেড়ে নিয়েছিল পাকিস্তানিরা, সেই ভাষাকে আমরা লড়াইয়ের মাধ্যমে রক্তের বিনিময়ে জব্বার মানে রফিক, সালাম, বরকতের মানে মৃত্যুর মধ্যে দিয়ে আমরা এই ভাষাকে পেলাম। তারপরে এই নির্যাতন পাকিস্তানিদের মধ্যে আমাদের চলতেছিল শোষণের ইতিহাস, আমাদের যে 23 বছরের ইতিহাস শোষণের ইতিহাস। আমরা ভাষার দিক দিয়ে শোষিত হচ্ছিলাম, নির্যাতিত হচ্ছিলাম, ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে সবই পাঞ্জাবিরা আবার পাঠানরা পেত, বাঙালিদের কোনো পেত না। এভাবে আমাদের রাজনৈতিক একটা মানে আমাদের ভিতর মানে আগুন ফুসে উঠছিল, স্বাধিকারের আন্দোলন ফুসে উঠছিল। সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম 71-এর সেই 7ই মার্চের যে তার মানে মানে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ দিয়েই বাঙালিরা জাগরণ হয়ে গেল। বিশেষ করে আমি তখন ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, আমার ইউনিয়নের সভাপতি ছিলাম। তখন আমরা আমাদের যুবকদেরকে সংগঠিত করতে দিলাম। এর মধ্যে দিয়ে আমরা আমাদের এলাকায়, আমাদের সংগঠিত এলাকায় আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদেরকে প্রস্তুত হতে দিলাম যে না, বাঙালিদেরকে এটা স্বাধিকার আন্দোলনে যেতে হবে। তখন তো ট্রেনিংয়ে আমরা যাইনি, তখন যুদ্ধের জন্য জাস্ট প্রস্তুতি নিচ্ছি আমরা, তাই না? এবং এইভাবে আমাদের লিডাররা তখন বলে, এখন বাধ্য হয়ে যখন আমাদের এই 26শে মার্চ যখন পুরোপুরি আমাদের এরকম পুরা আমরা স্বাধীনতা জন্য হল, তখন আমরা আমাদের লিডারদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে ধরলাম যে কীভাবে আমরা কারফিউ ব্রেক করবো আর কি, তাই না? তখন এই কারফিউ ব্রেক করবো পরের দিনে আমরা এই সংগঠিত হয়ে 27 তারিখ দিন রাতে আমরা এই এলাকার লোকজনকে নিয়ে প্রায় 72টি বন্দুক এবং তীর, ধনুক, লাঠি জোড়া নিয়ে ওই সবুজ সঙ্গের মাঠে, রাজারামপুর মাঠে, সবুজ সঙ্গের মাঠে আমরা একত্রিত হলাম, বলে না? হয়ে আমরা রাত ওই 27 তারিখ দিনগত রাতে আমরা ওই দার্জিলিং রোড, যেটা তোমাদের আগে তারিভাটি ছিল, মহারাজ স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা পাকা হয়েছে, এটা আগে পাকা ছিল, কাঁচা রাস্তা ছিল, ওইখানে যাই আমরা সুঞ্চত বালুবাড়িতে তারিভাটি ছিল, তাই না? এবং তারিভাটির বালুবাড়িতেই মেজর তারিকের বাড়ি ছিল, যিনি সেক্টর কমান্ডার ছিলেন তখন। ইপিআর বলতো, এখন যে আমাদের বিজিবি বলে, তখন বলতে বর্ডার ফোর্স গুলো বলতে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল, কারণ এটা তো পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, ফলে এদের তখন আমরা তাদের ওই হেডকোয়ার্টার যিনি প্রধান ছিলেন মেজর তারিক, তার বাড়ি অ্যাটাকের জন্য তখন আমরা সংগঠিত হয়ে ওই রাতে 27 তারিখ রাতে দার্জিলিং রোড থেকে 72টা বন্দুকের একেবারে রাত 10টার সময় একই সঙ্গে ফায়ার দিয়ে দিলাম। শহরের জনগণকে, এই সমস্ত বাঙালি যে সমস্ত ইপিআর ছিল, পুলিশ ছিল, তারা যেন জাগরিত হয় যে আমার বাঙালিরা জেগে গেছে, এটা জাস্ট ওদেরকে ওই জানিয়ে দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করা, তারা যেন তাদের ক্যান্টনমেন্টে বা ওই সেক্টর কমান্ডারে যে যেখানে আছে তারা যেন অস্ত্র হাতে নিয়ে করে। এইভাবে আমরা উদ্বুদ্ধ করলাম। 28 তারিখ দিনগত রাতে কুটিবাড়িতে ঠিক 1:30টার সময় যে আমরা এই এলাকার, বিশেষ করে এই শহরের পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় আমরা সংগঠিত হয়েছিলাম এই যে সবুজ সংঘ, যেটা তোমাদের এই বলবো যে আমরা এখন নিয়ে যাবো তোমাদেরকে আমি, এই রাজারামপুরের মাঠ বা ওখানে আমাদের একটা ক্লাব ছিল যেটা একটা সবুজ সংঘ বলা হয়তো, ওই ক্লাবের মাঠে আমরা এত অঞ্চলের মানুষজনকে সংগঠিত করে এই স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের যে প্রস্তুতি পর্ব, আমরা এই এলাকার জনগণ কিভাবে একত্র সংগঠিত হয় সেই জায়গাটা দেখাবো। চলো তোমাদের সেই সবুজ সংঘের বা রাজারামপুরের মাঠ, এই এলাকাটা কি ভূমিকা অবলম্বন করছিল, তোমাদের সেই জিনিসটা আমি দেখাবো।
যে এই মাঠে আসে আমরা ওই গ্রাম থেকে আসলাম, কে ওই দূর থেকে আসলো, বুঝলে না, আসে আমরা সংগঠিত হলাম এখান থেকে একত্রে। তখন আমাদের এই মাঠে এত ঘর বাড়ি ছিল না, তখন পুরো পুরো মাঠটা খালি ছিল, তখন ফাঁকা ছিল আর কি। আর আমার ওই তখন ব্রিজ ছিল না ওখানে, কোনো ব্রিজ ছিল না ওখানে, বুঝতে পারছো, কোনো ব্রিজ ছিল না। এখানে এই সবুজ সংঘ ক্লাব ছিল, এই যে সবুজ সংঘ ক্লাব ছিল, দেখছো এই সবুজ সংঘ ক্লাব ছিল, এই ক্লাবের মধ্যে সংগঠিত হয়ে আমরা এই মাঠ একদম দূর পর্যন্ত গোটা ফাঁকা ছিল, এখন কোনো ফাঁকা ছিল না। আস্তে আস্তে ওই গ্রাম থেকে আসলাম, একদম চিরিবন্দরের লোকজন চলে আসছে, প্রতিরোধের ডাক, তো প্রতিরোধের ডাক। ওই যে যখন বঙ্গবন্ধু বলছে ঘরে ঘরে দুর্গ তুলো, দুর্গ তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে দুর্গ তৈরি হয়ে গেছে, মানুষ একের পুরোপুরি জাগে গেছে। বললেন যে আমরা তিনটা বন্ধু এই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন থ্রো করছি, তখন গ্রামে গ্রামে মানে আলোড়ন পড়ে গেছে আর কি, মানে মানুষ আসবার যে বহর তৈরি হয়ে গেছে, বহর, গ্রাম কি গ্রাম চলে আসছে, যার যা অস্ত্রপাতি নিয়ে আর কি, মানে লাঠি হাতিয়ার বন্দুক যে যা পারছে, বললাম না, নিজের বন্দুক আবার তার গুলি গলা সহজে নিয়ে আসছে। আমরা তখন তো ট্রেনিং প্রাপ্ত হয়নি, আমরা শুধু জাস্ট কারফিউ ব্রেক করার জন্য আমরা শহরে সংগঠিত হচ্ছি। মানে পাকিস্তানি যে আর্মিদের যে নির্যাতন বা তাদের শাসন, এই শাসনকে আমরা বিদ্রোহ করবার জন্য জনগণ মারার নামই করছে। তখনও কোনো মুক্তিযুদ্ধের ট্রেনিং আমরা পাইনি, তাই না? আমরা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করতেছি এবং আমরা এই মাঠে, এই যে দূর থেকে দেখতেছি মাঠ, ওই মাঠে আমরা পুরোপুরি, এটা খালি ছিল আগে, তখন আমরা এখান থেকে ঐক্যবদ্ধ হয়ে শহরে আমরা ঢুকছি। 28 তারিখে পুরোপুরি রিভল্ট হয়ে গেল আর কি, গোটা কুটি একদম ফায়ারিং টায়ারিং হয়ে যেত, তখন জনগণ শহরে ঢুকতে ধরলো আর কি, মানে এইরকম অ্যাকশন নিচ্ছে। কিন্তু তখন তো আমাদের রাস্তাঘাটগুলোতে তখন তো বিহারি বা ফায়ারিং কোথায় হবে, কারফিউ তো পুরোপুরি আছে, অতএব বিধায় আমরা 28 তারিখটা এইভাবে কাটালাম। 29-30 তারিখে পুরোপুরি আমরা দেখলাম যে আমার কুটিবাড়ি দখল হয়ে গেছে, তখন পুরোপুরি ওখান থেকে যে সমস্ত পাকিস্তানি সেনারা তারা আউট হয়ে গেছে তখন। হ্যাঁ, ওরা ওই 29 তারিখে আমরা জানতে পেলাম, 29-30 তারিখে প্রায় আমাদের দিনাজপুর এটা আমাদের দখলে এসে গেল আর কি, তো না। আমরা 30-31 তারিখে দেখলাম যে 30-31 তারিখে আমাদের মেজর নাজমুল সাহেব, তখন ওই যে সেক্টর, মানে যেহেতু মেজর তারিখ নাই, তারিখকে কিন্তু কসবাতে মেরে ফেলছে আর কি, ফ্যামিলি সহ। এই হলো তখন নাজমুল সাহেব, তখন তিনি গাড়ি নিয়ে আসলেন, আসে ইপিআরদেরকে তখন আর কি, ইস্ট পাকিস্তান রাইফেলের যারা সদস্য, পুলিশ যারা ছিল তারা বটতলায় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলো, আওয়ামী লীগের যারা আমরা ছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করলো যে এখানে একটা করতে, প্রতিরোধ ক্যাম্প করতে হবে, এখানে বাংকার করতে করে এই মানে আমরা ওই 30-31 তারিখের মধ্যে আমরা পুরোপুরি বাংকার টাঙ্কার করে ফেললাম। এখানে কয়েকটা বাংকার করলাম, পুলিশ, ইপিআর এবং আমরা ছাত্রলীগ। এখানে তখন আমাদের ট্রেনিং শুরু করলো। ওই ইপিআর এর একজন আমাদের মানে সমাবেশী, তখনকার সমাবেশী আর কি, ও কাছাকাছি বয়স, ম্যান অফ আর কি, মানে তোমার ঢাকা, কাসেম ভাই, ও আমার তোর মার্ক 3 রাইফেলের ভিতর দুইটা রাইফেল আছে, একটা মার্ক 3, মার্ক 4, কিন্তু পরে জানছি, তখন শিখেছে আমাদেরকে। এই যে তোমরা বলছিলে যে আমাদের আর্মস কোথায় পাইলেন, এদের কাছ থেকে তোমরা আমরা আর্মস পেতে চললাম আর কি, ট্রেনিং পাইলাম, আর্মস পাইলাম, তাই না? এখন আমরা সহযোদ্ধা হচ্ছি উনাদের, তখন ট্রেনিং প্রাপ্ত পুরোপুরি হয়নি, সহযোদ্ধা হচ্ছে। এখান থেকে তখন আমরা এই মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এপ্রিল পর্যন্ত আমরা এখানে পুরোপুরি ডিফেন্স করে থাকলাম, প্রতিরোধ যেটা ডিফেন্স বলে আর কি, প্রতিরোধ ডিফেন্স করে আমরা এখানে থাকলাম। কিন্তু 14 তারিখ পরের দিক পুরোপুরি রাজবাড়ির দিকে এবং 10 মাইল একটা প্রতিরোধ ক্যাম্প ছিল, ওখানে এই পিআর, পুলিশ, মুজাহিদরা মিলে বড় শক্ত ঘাঁটি করছিল 10 মাইলে, যেন ওই দিক থেকে মানে পুরো থেকে সৈয়দপুর থেকে ক্যান্টনমেন্ট থেকে যেন পাকিস্তানি না আসতে পারে, এই জন্য ওখানে একটা প্রতিরোধ ছিল, রাজবাড়িতে প্রতিরোধ ছিল, আমাদের গাবুড়াতে প্রতিরোধ ছিল, এরকম বেশ কয়েকটা জায়গা নিয়ে যেন আমাদের ওই দিক থেকে আমরা পাকিস্তানিদেরকে প্রতিরোধ করতে পারি, তাই না ছিল। কিন্তু 14 তারিখে ঠিক ভোরের দিকে পুরো রাজবাড়ির দিক ফায়ার হলো, আর 10 মাইলে পুরো ফায়ার হচ্ছে, খালি ফায়ার হচ্ছে। কিন্তু এখান থেকে আমরা জানতে পারছি না কি হচ্ছে, কারণ তখন তো ওয়ারলেস এত আমাদের কাছে জানা ছিল না। আমাদের এই পিয়াররা ভাইরা যারা ছিল তারা বলছে আমাদের 10 মাইলে ফায়ারিং হচ্ছে, আমাদেরকে তখন বললো যে আপনারা একটু জেনে নেন। আমি আর আমার সঙ্গে আর একটা ছোট ভাই ছিল, ও আমাদের সঙ্গে যুদ্ধে ছিল, জয়নালকে নিয়ে আমরা তখন দিয়েছিলাম। এখানে আমার এই যে খাদ্য সরবরাহ, তারপরে যে সমস্ত রসদপত্র দিতে এগুলো কিন্তু আমাদেরকে ওই মানে কুটি বাড়ি থেকে দিত, আর এই যে সমস্ত খাদ্য এগুলো কিন্তু আওয়ামী লীগের একটা অফিস ছিল শহরে, ওখান থেকে দিত। তখন আমরা মোটরসাইকেল নিয়ে গেলাম, যাতে একটু খালি 10 মাইলে যাওয়ার জন্য ওরা খালি বললো যে একটু খবর নিয়ে এসেছেন 10 মাইলে কি হচ্ছে, একটু খবর নিয়ে এসেছেন। তখন আমরা একটু মোটরসাইকেলটা নিয়ে খালি কেবল আরে এতে গেছি আর কি, সরকারি কলেজের ওখানে গেছি, দেখেছি ওখানে একজন ওই যে হেলমেট পরা, গাছের ডাল লাগার আছে একটা ইপিআর,
মানে আর চান্স কোনো কিছু দৌড়ে এসতেছে আমাদের দিকে, বলে আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, কি হচ্ছে কি ঘটে, আর কিছু বলে না। তখন আমার বুঝলাম যে খুব খারাপ, যেহেতু আরো ফেলা দিয়েছে, তার পিঠের চেয়ে তা হচ্ছে। তখন আমরা উল্টা দিক মোটরসাইকেলটা ঘুরে আবার শহরের দিক গেলাম। শুধু থানার কাছে আসেনি, তাতেই একদম বিরাট একটা গোলা ওখানে পড়লো আর কি। আজহারুল, আজহারুল, সমস্ত মুক্তিযোদ্ধারা আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এখানে, হয়ে এখানে একত্র ছিলাম। তখন আবার ওই বাহিনী শুনে নষ্ট হলো, তখন আমরা এখানে একত্র হয়ে কিভাবে শহর এটা করব সেটা আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি কারফিউ চলছে, কারফিউর ভিতরেও আমরা প্রতিরোধ করা শুরু করলাম। তারপর ওই পাশে পিছনে আছে একটা বিরাট মাঠ, এখন বসতি হয়ে গেছে। তো ওই মাঠটার উপাস দিয়ে আমাদের একজন খুব দুঃসাহসী একটা লোক, আর তার নাম মুকু, ও ওই পাশে দিয়ে পিছনে মাঠে দিয়ে এসে ওই যে টুটুগান দিয়ে বিহারি যে টুটুগান দিয়ে ফায়ার করতেছিল তাকে প্রতিরোধ করার জন্য ওই মাঠ দিয়ে তাকে ভিতরে আসার চেষ্টা করলো। আর দুইজন আরেকজন মারা গেছিল এই সামনের দিক দিয়ে আসে তীর ধনুক নিয়ে টুটুগান দিয়ে যে ফাঁক দিয়ে ফায়ার করতেছিল বিহারি। তো ওই বিল্ডিং দিয়ে বয়ে ওর একজন টুটুগানটাকে ধরছিল। তো ধরার পরে ওর হাতে গুলি করছে, পরে ওর টুটুগানটা নিতে পারে নাই। পরে বাধ্য হয়ে যখন ওদের চারিদিক দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে চারিদিকে লোকজন খুব চাপ সৃষ্টি করলো, তখন বাধ্য হয়ে এখানে ওই সামনে ডাইন পাশে এই পাশে গোটাই বিহারি গলি চলে দিচ্ছিল। এরা আস্তে আস্তে পিছনে ওরা চলে গেল। পরে আমরা আসে দেখলাম ওই পাশে একজন আমাদের স্থানীয় লোক গুলি করে মারি ফেললো। এই পাশে একজন, তখন আমরা ক্ষিপ্ত অবস্থায় তখন আক্রমণ করলাম ওই বিহারির বাড়ি। এখানে প্রায় আমরা মানে 700-800 বেশি, 800-850 মুক্তিযোদ্ধা আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এখানে, বুঝতে পারছো? হয়ে এখানে এই বিভিন্ন জায়গা থেকে তখন যুদ্ধের পরে যে আমরা নিয়ে আসি ওই যে অ্যামুনিশন, তারপরে মাইন, তারপরে বিভিন্ন গোলা, এগুলা নিয়ে আসি আমরা কনসেন্ট্রেট করছিলাম। বিরাট আসলে যুদ্ধের পরবর্তী যে জিনিসগুলো সেগুলো এনে আনি এখানে বিরাট গর্ত করে ওইখানে রাখতে হয়। ঠিক ওই 6 জানুয়ারি 2072 দুটো ট্রাকও ছিল ওখানে, যে মালামালগুলো নামাচ্ছিল বিভিন্ন সৈয়দপুর থেকে নিয়ে এসছে, ঠাকুরগাঁ থেকে নিয়ে এসছে। ঠিক 6:15 সময় একদম বিরাট বিস্ফোরণ করে একদম মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। প্রায় এখানে আমরা 700-750 মুক্তিযোদ্ধার মধ্যে আমরা প্রায় এখানে এই হয়ে গেল অর্ধেক বেশি মুক্তিযোদ্ধা এখানে ডেস্ট্রয় হয়ে গেল। এই যে তোমাদের এই লেখা আছে মহারাজা বিজ্ঞান উচ্চ বিদ্যালয়, এই যে স্মৃতিসৌধ, এখানে ওই যেখানে এই জায়গাটা গর্ত ছিল, বিরাট গর্ত ছিল, বুঝতে পারছো? এখান থেকে এটা হয়ে গেল, এখানে মারা গেল। তাদের এই স্মৃতিকে করার জন্য, অম্লান করে স্মরণ করার জন্য ওখানে চলো একটা তোমাদের এটা দেখাই। এই বাড়িতে ছিল 2টা মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করছে, বুঝতে পারছো? যে প্রতিরোধ, যারা আমরা প্রতিরোধ করতেছিলাম, যারা প্রতিরোধ করতে আসছিলাম, তাদের মধ্যে এইটা বড় একটা অবাঙালির বা ব্যবসায়ীর বাড়ি ছিল। এটা অবাঙালি, তার নাম ছিল আলাউদ্দিন। এই আলাউদ্দিন বিহারিটার নাম ছিল, বা অবাঙালিটার নাম ছিল আলাউদ্দিন। এখানে আমরা যখন প্রতিরোধে ঢুকতেছিলাম তখন বুঝতে পারেন যে এই বাড়িতে ওই মানে আমাদের প্রতিরোধের জন্য কোনো গুলি আসবে। মহারাজ স্কুল থেকে আমরা যখন বললাম যে তোমাদের মহারাজ স্কুলের আমরা কনসেপ্ট হচ্ছে যে এই কি ভাঙবো, আমরা কারফিউ ভাঙবো, কারফিউ ভাঙার জন্য আমরা আসতেছি। কারফিউ ভাঙার মধ্যে আসার মধ্যে হঠাৎ করে এই বাড়ি থেকে গুলি হলো। তখন আমরা আসি দেখি আমাদের একজন মরে আছে এই সিঁড়িতে, আরেকজন মরে আছে ওই বিহারিদের বাড়িগুলোর পাশে। এই জন্য আর ওই আমাদের 4-5টা যারা গুলি করলো তাদের গুলি লেগছে, যে একজন স্ট্যান্ডার ধরেছে তাদের গুলি লেগছে। এখানে এইটা সব এই এলাকাটা প্রচন্ড এলাকাটাতে অবাঙালিরা ছিল, বুঝতে পারছো? এইখানে এটা প্রতিরোধ আন্দোলনের
প্রথম আমাদের 2টা শহীদ হলো। এই সিঁড়িতে প্রথম যে প্রতিরোধকারীকে গুলি করে মারছিল সে এই সিঁড়িতে পড়েছিল আর কি। ও কেবল খালি ঢুকবে একটা পা করে, আর ওই সময় তাকে টুটু বোর্ড দিয়ে গুলি করে এখানে ফেলে দেওয়া হলো। এখানে তার লাশটা পড়েছিল আর কি, বুঝতে পারছো? আব্দুল হাফিজ। পাশে ছিল ও বাঙালিদের বাড়ি, সব ও বাঙালিদের বাড়ি। আমরা তো এখানে আসছি, এখানে আসার পরে ওই তোমার মহারাজা স্কুল, তখন পুরো বিল্ডিং ছিল, ওখানে আমার প্রতিরোধের লোকজন আছে। হঠাৎ করে এইখান থেকে গুলি হয়েছে, বুঝতে পারছো? গুলি হওয়ার পর তখন তো আমার মনে হয় তাহলে এখানে ও বাঙালিরা আছে, তাহলে কোনো কিছু আছে। তখন আর কি ওই 2-1 করে দৌড়াদৌড়ি করলে তখন দেখা গেলো যে এখানে গুলি হয়েছে। গুলি হয়েছে মানে বুঝতে পারলে যে এখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, প্রতিরোধকারী মারা গেছে। কিন্তু জানতে পারলাম না, নিচ থেকে জানবো কে মারা গেছে তাও জানতে পারলাম না। তখন এই মানে আমাদের অনেকে বলতে ধরলো যে ওখানে উপরে উঠে উঠছে, হাফিজকে পাওয়া যাচ্ছে না, হাফিজকে পাওয়া যাচ্ছে না। তখন তো ওই যে আমরা একত্র হয়েছিলাম, সংগঠিত হয়েছিলাম, ওখান থেকে আবার সবাই হুড়ুড় করে সবাই আসতে ধরলো। আসি তখন এই অবাঙালিদের বাড়ির এইগুলোতে মানে ঢুকতে ধরলো, দেখতে হলো। তো অবাঙালিরা ভীত হয়ে গেল। তখন তো জানা মানে যে মারা গেছে না গেছে কে। তখন এই আরম্ভ হলো মুক্তি, মানে আমাদের প্রতিরোধ বাহিনীরে সব ঘেরাও করার জন্য। তখন দেখা গেল ওইখানে আরেকজনকে মারলো, ওইখানে আর 2জনকে গুলি করলো। গুলি এইদিক যারা গুলি করলো তারা আহত হলো, আর পিছনে যখন গুলি করলো তখন বলছে মুকু মারা গেছে, মুকু মারা গেছে, মুকু মারা গেছে। তা 2জন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তখন আরো মানে যা ছিল, যতজন ছিল, তখন তো গন্তি করা ছিল না, 700 ছিল না, 800 ছিল, 900, যত প্রতিরোধকারী আর কি সব ঘিরে ধরলো এখন এই বাড়িগুলো। এটা ছিল সেক্টর কমান্ডারের, মানে যিনি বললাম যে কুটিবাড়ি সেক্টর হেডকোয়ার্টার, ইপিআর দপ্তর ছিল। ইপিআররা থাকতো কোথায়? সেক্টর কুটিবাড়িতে থাকতো। তার প্রধান যিনি থাকতেন কর্মকর্তা, তখন একজন মেজর ছিলেন, মেজর তারিক। তিনি এই বাসা থাকতেন, এই বাসা থেকে, কথা বলছো? এই বাসা থেকে, এই বাসা থেকে ওই মেজর তারিকেই তখন। আর এই আমরা যেমন প্রতিরোধ বললাম যে তোমার মহারাজ স্কুলে আসে আমার প্রতিরোধকারী যারা, তখন তো মুক্তিযুদ্ধে আমরা ট্রেনিং পাইনি। প্রতিরোধকারীরা আমরা মহারাজ স্কুলে কনসেন্ট্রেট হলাম না, একত্র হলাম। ওখান থেকে আমাদেরকে ওই যে বিহারির বাড়িতে ফায়ার দিল, যে বাড়িতে তোমাদের দেখালাম, দেখে এখনই নিয়ে আসলাম, সেই বাড়িতে ফায়ার দিল। সেখানে 2জন প্রতিরোধকারী মানে মারা গেল, 4জন আহত হলো। ওই প্রতিরোধের পরে নেক্সট ডে আমাদের যে পরবর্তী অবস্থান যে কারফিউ ব্রেক করবো, এই বাড়িটা তোমাদের দেখাইতে আনার পিছনে এইটা কারণ হলো যে সবচেয়ে এই এলাকার প্রতিরোধটা এখান থেকে আমরা যে প্রতিরোধে যাব, পাল্টা প্রতিরোধটা এখানে আছে। এখান থেকে ওই যে মানে এখানে আর্মি ছিল, ইপিআররা ছিল, ইনার প্রতিরোধের জন্য, ওনার সুরক্ষার জন্য, বাড়ি সুরক্ষার জন্য, এখান থেকে জন্য এই এলাকাটাতে কোনো প্রতিরোধকারী আমরা আসতে না, এবং এই রাস্তাটা দিয়ে আসতে পারতাম, তাই না? এই বাড়িটার ইম্পর্টেন্স এইটার এই জন্য তোমাদের নিয়ে এসছি যে এই বাড়িটা তখন এই এলাকার যত আমাদের মুক্তি মানে মানে স্বাধীনতার যুদ্ধের যে সমস্ত আমাদের মানে চাওয়া পাওয়া গেলা ছিল, এইটাতে প্রতিরোধ হতো আর কি, বুঝতো না? ফলে এই এলাকাটা দিয়ে আসতে পারতাম না। দেখো ভিতরে যাই, তোমরা অনেক কিছু দেখতে পারো। দেখো তখনকার এই যে বিল্ডিং, তখনকার বাড়ি এই দোতলা, উনি দোতলায় থাকতেন, বুঝতে পারছো? আসো এই দিক দিয়ে আসো, কেউ এই দিক দিয়ে আসো। তাহলে এইটা সাইডটি দিয়ে থাকার তোমার এদের প্রতিরোধ ছিল। এইটা তাদের বাগান বাড়ি ছিল, বুঝতে পারছো? এটা বাগান বাড়ি ছিল, এটা বাগান বাড়ি ছিল। আসো আসো, হাঁটো। মুক্তিযুদ্ধকে জানো 128তম পর্বের কুইজ। দিনাজপুরের প্রথম প্রতিরোধ যুদ্ধে কতজন শহীদ হন? এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি 4 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও।
MJ স্পেস ABC অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 127তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহীদ হন কত তারিখে? সঠিক উত্তর বি 18 এপ্রিল। এই পর্বের বিজয়ীরা তমাল, বর্ষণ ও রাজীব। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই জায়গাটা তখন বুঝলেন, এই যে জায়গাটা তোমাদের নিয়ে এসছি, এই জায়গাটা এই জিনিসটাই বুঝবার জন্য আনছি যে এই জায়গাটাতে আমরা যুদ্ধের সময় প্রচুর জাম গাছ ছিল আর তোমার শিমল গাছ ছিল। এই জায়গাটা তখন এই পাশে যেমন বলছো তো তোমার হিন্দুস্তান, এই পাশেও হিন্দুস্তান। কিন্তু আমরা তখন এই যে গ্রামটা আসছি এটা হলো পানিকাটা গ্রাম এবং জলপাইতলি, এইখানে আসছি আমরা। এইখানে এই জন্য আসছি যে দুইটা জায়গাকে আমরা কভার করার জন্য। একটা হলো আমতলি, আমবাড়ি, হ্যাঁ আমতলি আছে বাম দিকে আর আমতলি ডিফেন্স আছে সামনে, আর তার সামনে আছে আমাদের বেজাই মোড়, বেজাই মোড়। বিধা আমরা এই ডান দিক দিয়ে বিশেষ করে ওই দুইটা ডিফেন্সের সামনে দিয়ে যাতে ওরা দেখতে না পায়, এই জন্য আমরা এই পানিকাটা গ্রাম দিয়ে এই যে তোমাদের নিয়ে এসছি এখানে বুঝবার জন্য। 3 ডিসেম্বর 71 আমরা অলরেডি এই বললাম যে আমতলি দেখালে মোহনপুর ব্রিজের ওখানে আমতলি হয়ে বাসন্তী হয়ে আমরা পুরোপুরি এই মানে ডিফেন্সে ঢুকে গেলাম আর কি। এই বেজার মোড়ের ডিফেন্সকে ধ্বংস করবার জন্য আমরা মিত্র বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধারা প্রায় এক পুরো কোম্পানি আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য পুরোপুরি চলে আসলাম এই বেজার। আমরা যে অবস্থায় আসতেছিলাম তখন আর গেরিলা যুদ্ধের না, এই এখন আমাদের প্রয়োজন হয়ে গেছে ফ্রন্ট ফাইট দেওয়া, মানে তাদের ডিফেন্স গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যে সমস্ত বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায়, মানে ওই মানে বাংলাদেশের বর্ডারে তখন তো ইস্ট পাকিস্তান, ওরা যে সমস্ত জায়গাগুলোতে ওই এরা তোমার পাকিস্তানিরা যে ডিফেন্স গুলো নিচ্ছে সেই ডিফেন্স গুলোকে আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের তখন আর গেরিলা যুদ্ধ না, তখন সম্মুখ সমরে আমরা যাওয়ার জন্য ইন্ডিয়ার সৈন্যবাহিনী এবং আমার মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে আগাচ্ছে। যেমন আমাদের একটা পুরোপুরি একটা কোম্পানি ছিল ওনাদের সঙ্গে, ওনাদের পুরো একটা ব্রিগেড যাচ্ছে। এটা নিয়ে আমরা সম্মুখ সমরের জন্য তোমার বললাম যে আমরা বেজার মোড়টাকে, বেজার যে ডিফেন্সটা ছিল পাকিস্তান ডিফেন্স, সেই ডিফেন্সটাকে আমরা পুরোপুরি ধ্বংস করবার জন্য এটা পুরোপুরি রাতে রাতে গোপনে আমরা আসে অবস্থান নিচ্ছি পানিকাটায়। সেদিন রাতে আমরা পুরোপুরি প্রস্তুতি নিলাম। এখানে তোমাদের বললাম ইচ্ছামতি একটা নদী আছে, ওখানে পুরোপুরি জাম গাছে মানে পুরোপুরি জাম গাছে ছিল, ভরাট ছিল এলাকাগুলা। ফলে আমাদের যে গোপন যে আমাদের যে আগমন এখানে সেটা পাকিস্তানের তখন জানতে পারেনি, ডিফেন্সে জানতে পারেনি। আমরা এসে ওখানে ব্রিজ তৈরি করে রাতে আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে আমাদের সবকিছু খাওয়া দাওয়া এবং ব্রিজ কমপ্লিট হয়ে গেল। তারপর ব্রিগেডিয়ার মূর্তি আমাদের একটু ব্রিফিং করলেন, ব্রিফিং করে আমাদের কয়েকটা দলে ভাগ করলেন। আমাদের সঙ্গে ইন্ডিয়ান মিত্র বাহিনী আর আমাদের একটা দল, আমার দলটাকে এটা দিয়ে দিল অ্যাডভান্স টাটা পার্টি বলে, মানে যেটা রাতারাতি যায় ওই বেজার মোড়ের সামনে, বেজার মোড়ের ডিফেন্সও বুঝতে পারে তার সামনে যায় আমাদেরকে যারা মানে ফুলবাড়ি থেকে আসবে যদি আসে আক্রমণ করতে তাহলে তাদেরকে আমরা অ্যাটাক করবো, মানে আক্রমণ করবো, প্রতিহত করবো। 2 মধ্যবর্তী জায়গা দিয়ে এই পাশে গ্রাম, এই পাশে গ্রাম, এই পাশে ভারত, আর সামনে 2টা ডিফেন্স আছে। এই ডিফেন্সের মাঝামাঝি অবস্থা দিয়ে আমরা রাতে গোপনে গোপনে আমরা একদম চলে গেলাম পানিকাটা গ্রামে, কারণ ওখানে একত্র হয়ে আমরা পরবর্তী বেজার মোড়ে অ্যাটাক করবো। এখন পানিকাটা গ্রামে যাওয়ার জন্য ওই অবস্থানে বুঝাবো, চলো আমরা তোমাদের পানিকাটা গ্রামটা তোমাদেরকে এরপরে দেখাবো, এরপরে নেক্সট এইটার থেকে আমরা এখানে যাওয়ার পরে পানিকাটা গ্রামে দেখাবো। চলো আসো। এটা পানিকাটা গ্রাম, বুঝতে পারছো? এবং এই পানিকাটা গ্রাম আমরা কোথা থেকে আসলাম? বাসন্তী থেকে সরাসরি পানিকাটা গ্রামে এলাম। এখন সামনে কোনটা আমাদের ডিফেন্স আছে, পাকিস্তানি ডিফেন্স আছে কি বেজার মোড়ে। এই বেজার মোড়ের উদ্দেশ্যকে মানে ওই বেজার মোড়কে হয় উড্ডল করবো নাহলে ধ্বংস করার জন্য আমরা এই সম্মিলিত বাহিনী যাচ্ছি। কিন্তু এই পানিকাটা গ্রামে আসি দেখি যে আমাদের এখানে ইচ্ছামতি নদী, ছোট্ট একটা ইচ্ছামতি নদী, এই নদীটা ক্রস করার জন্য ওইখানে আমরা হোল্ড করলাম, করে পাকিস্তানি মানে অ্যাটাক করার জন্য এখানে একটা ব্রিজ করলাম তাড়াতাড়ি। তোমার এই পানিঘাটা গ্রামের এই যে ব্রিজটা এবং নদীটা সম্পর্কে তোমাদের ধারণা দেবো, ঠিক আছে না? যা সামনে আমাদের আছে ওই যে তোমার আসো এখানে
এই যে সামনে এই যে তোমাদের এই ব্রিজটা, এটা নদী, এটা হলো ইছামতি নদী, ঠিক আছে? এখানে তো অনেক ব্রিজটা ছিল না, বুঝতে পারছো? ওই আমরা যে পানিঘাটা বললাম যে তোমাদের যে বেজাইর মোড়ে যে আমরা যুদ্ধ করবো, পানিকাটা থেকে আমরা বেজাইর মোড়ে যুদ্ধ করতে যাব, তখন এটা ব্রিজ ছিল না, তখন এই আমাদের মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধারা মিলিত হয়, তখন একটা লোহার ব্রিজ বানালো আর কি, যেটা যুদ্ধে বানায় আর কি, ইঞ্জিনিয়ারিং কোর আর কি, সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং একটা কোর থাকে, তাই না? তারা এই 2 ঘন্টার ভিতরে এই ব্রিজ বানালো। আব্দুল হামিদ, এই আসো, তুমি এদিকে আসো। ও আমার একজন এফএম মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা ছিল, ওর বাড়ি এখানে আব্দুল হামিদ। এবং এই ব্রিজকে আমরা তৈরি করার পরে রাতারাতি আমরা তখন ওই বললেন যে 4 তারিখে 4 ডিসেম্বর আমরা ওই বেজার মোড়কে অ্যাটাক করবো। এই আব্দুল হামিদ আমার সহযোদ্ধা, এফএম, ও এফএম, তাই না? ওই গ্রামের বাড়ি ওর, ও এই যে বলতে পারে তখন ব্রিজের ঘটনা এবং যুদ্ধের ঘটনা। যখন আমরা ভারত থেকে আসি তখন একটা ব্রিজ ছিল না, এই নদীটা কিন্তু ফোর্সের ছিল খুব। আর এই নদীতে এই ইন্ডিয়ান ফোর্সেরা, ইন্ডিয়ান আর্মি মিত্রবাহিনী আমাদের একটা লোহার মানে একটা ব্রিজ তৈরি করে দিল। এই ব্রিজটা দিয়ে আমরা পার হয়ে চলে গেলাম। আমরা পার হয়ে চলে গেলাম সেই গাজায়, এখন যেখানে ফাংশনার আছে, পাকিস্তান ডিফেন্স ছিল, যেখানে পাকিস্তানি ডিফেন্স ছিল। আমরা কিন্তু ওখানে সরাসরি না যে খজাপুর হয়ে একটু বাঁকা হয়ে খজাপুর হয়ে ঢুকে সামনে যে ওদের ডিফেন্স একবার সামনে চলে গেলাম। ওদের ডিফেন্স ছিল পশ্চিম দিকে, আমরা একবারে পূর্ব দিকে চলে গেলাম। পূর্ব দিকে যায় আমরা অ্যাটাক করলাম। অ্যাটাক করার পর হয়তো গোলাগুলির ফলে আমাদের ভারতের কিছু সংখ্যক মারা গেছে আর কি, আমাদের মুক্তিযোদ্ধার মধ্যে কিছু মারা গেছে এবং ওদের সাংসদের মধ্যে 2-3 জন মারা গেছে আর কি। তারপরে ওরা বেশিক্ষণ, আমরা কিন্তু অনর্গল ভাবে যুদ্ধ করছি। আমাদের যুদ্ধের দাপটে ওরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে, আবার ওই ওখান থেকে অ্যাডভান্স করে পার্বতীর দিক চলে গেল, পার্বতীর দিক চলে গেল, পার্বতী একদম এই উত্তর দিকে। আমরা ওই বেজাই মোড়টা আমাদের ক্যাপচারে নিয়ে নিলাম। সকালেই আমাদের এই ক্যাপচার হয়ে গেল, বুঝতে না? বললাম ভোর 3টে 3:30 থেকে এটা আরম্ভ করছি এবং বললাম না আধা ঘন্টাও লাগেনি আমাদের ওই ডিফেন্সকে, মানে পুরোপুরি উদ্র হয়ে চলে গেল ওরা, আর আমরা ওই আমাদের দখলে দিলাম পুরোপুরি। তাতে দেখলাম যে ওদের 2-3 জন মারা গেছে, মানে তখন ওইটা তাদের এখানে দেখলাম যে লেখা আছে এফএফ, ফ্রন্টিয়ার ফোর্স বলতে হবে, তখন পাঞ্জাবিদের ওদের একটা ভাগ ছিল, সেই পাকিস্তানের বাহিনী করে। এখন আমরা এই ব্রিজের বর্ণনা শেষ করলাম, পরবর্তীতে আমরা বেজার মোড়ের যে যুদ্ধটা, ফ্রন্ট ফাইটটা যেটা হয়েছিল, যেটা সম্মুখ সমর, সেটা তোমাদের এখন বলবো, ঠিক আছে? সালাম সালাম হাজার। এখানে আমরা ওই পার্ট তোমাদের কি বলছিলাম যে পানিকাটা থেকে আমরা পার্টি আসলাম যুদ্ধ করার জন্য, ফ্রন্ট ফাইট। এই সেই বেজার মোড়, এইটা হলো পুটকিয়া খাজাপুর, তাই না? এইখানে আমরা ইন্ডিয়া মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধা, এবং এইখানে আমরা ওই যে দেখতেছো তোমার সামনে, ওই যে দেখতেছো ওই যে বড় ওই যে জঙ্গলটা দেখতেছো, ওটা তখন পুরোপুরি একটা আল ছিল, বড় আল। ওখানে আমরা অ্যাটাক পার্টি ডিফেন্স দিলাম। যখন ওখান থেকে আমার নির্দেশ দিল যে অ্যাটাক, তখন এখান থেকে আমরা স্ট্যান্ড টু হয়ে যুদ্ধের জন্য আগে গেলাম, বুঝতে পারছো? একদম চলে গেল কোথায়, ওই যে বেজার যে মোড় যে পুকুরটা আছে সেই পুকুরটাকে, এবং এই পুকুর থেকে এরা এখানে কভারিং ফায়ার দিল। এইখান থেকে আমরা তখন পুরোপুরি এখানে অ্যাটাকের জন্য রওনা হয়ে গেলাম, পুরোপুরি অ্যাকশন নিয়ে। এখান থেকে সামনে কিন্তু বেজার মোড়, তাই না? যেখানে আমরা বলছি পাকিস্তানের ডিফেন্স নিয়ে আছে, সেখানে পাকিস্তানের ডিফেন্স নিয়ে আছে, ওই ডিফেন্সকে আমরা একদম ক্রাশ করার জন্য, উড্ডল করার জন্য চলে যাচ্ছি, মানে এই যুদ্ধের জন্যই। হ্যাঁ, আচ্ছা, আপনি জানেন গণহত্যা? এই গণহত্যা আমি জানি তো, মানে বাড়াইয়ের পাশে যে গণহত্যাটা। হ্যাঁ, আচ্ছা, ওই সময় এখানে ওদের কবরস্থ করে দিয়েছিল, তখন খবর আসছে এখন। আচ্ছা, আমরা স্থানীয় জনগণ সব মাটির নিচে ভালো ক্ষতি দেওয়া। এই যে বললো না গণহত্যার, তখন তো বুঝতে পারছো যুদ্ধের গণহত্যা করছিল, ওরা নির্যাতন করছিল, ওরা শোষণ করে সবকিছু কার্যক্রমগুলো করছিল। তার সামনে এখানে এই যে ডিফেন্স, তোমাদের বললাম যে বেজার মোড়, সামনেই বেজার মোড়, এখানে বললাম যে আমরা এই ডিফেন্স থেকে আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে? আমরা এখানে যাওয়ার পরে পুরোপুরি আমাদের এখানে বললাম যে উভয়ে হত্যা হলো। তোমার একটা প্রশ্ন তোমার সুন্দর ছিল যে কখন আমাদের দিনাজপুর হলো। এক সময় কিন্তু সমস্ত জায়গা স্বাধীন হয়নি, 16 ডিসেম্বরে হয়নি, কোনোটা 4 তারিখে স্বাধীন হয়েছে, কোনোটা 5 তারিখে, 6 তারিখে, এইভাবে গোটা ডিসেম্বর মাসটাতে কিন্তু আমাদের বিভিন্ন জায়গাগুলি স্বাধীনতা লাভ করতেছে, তাই না? বিভিন্ন জায়গায় প্রচন্ডভাবে, যেটা আমাদের মানে আমরা বলি যে ঢাকাতে যখন ফল করলো, এইটাই বললো 16 ডিসেম্বর, ঠিক আছে না? তার আগে কিন্তু বাংলাদেশের অনেক জায়গা, যেমন দিনাজপুর, আমাদের বিভিন্ন জায়গাগুলি মানে মুক্ত হয়ে গেছে,
তাই না? যেমন ঠিক তেমনি এই বুঝবার জন্য বলছি যে এটা 4 ডিসেম্বর 71-এ এটা কিন্তু এই এলাকাটা আমাদের মুক্ত হয়ে গেছে। চলো আমরা এখন এই বসি, আমরা এখন একটু বসি, আমরা এখন আলোচনা করে তোমাদের সঙ্গে বসি। রেখে যেতে চাই আদির স্মৃতির চরণে। এই যে দীর্ঘ সময় ধরে তোমাদেরকে আমি মুক্তিযুদ্ধের উপরে এবং মুক্তিযুদ্ধ প্রতিরোধের উপর থেকে বিভিন্ন কিছু বা বিভিন্ন স্পোর্টগুলি আমাদের মুক্তিযুদ্ধের যে অবদানগুলি সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা দিলেন। এতে তোমরা কি শিখলে, কি কি অর্জন করলে সেটা একটু বলো, সংক্ষেপে করে বলো। এই সব দেখার মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে